যে একটা প্যারাগ্রাফ হচ্ছে এক ধরনের লেখা যেখানে কয়েকটা সেন্টেন্স থাকে এবং যেগুলো ডিল করে বা যে সেন্টেন্স গুলো রাউন্ড করে যে কোনো একটা থিমের উপর, এটি হচ্ছে প্যারাগ্রাফ। এরপর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই লিঙ্কার্স। লিঙ্কার্স কাকে বলে? আমরা এইটাও পড়ছি, লিঙ্কার্স কাকে বলে মনে আছে সুমন ভাইয়া? Linker are word or phrase that connect two idea in the sentence. তো আইডিয়া সমস্যা হয় তাও হবে। এরপর হচ্ছে হোয়াট ইজ এ মেমো। মেমো কাকে বলে? Memo, memorandum, memo না আচ্ছা ঠিক মেমো কাকে বলে? মেমো দেখি তো এখানে মেমো Memo is written from internal communication from one person to another person. Another person. A Hmm. memo is a form of written internal communication. It is an official note from one person to another in the same organization. মানে একই অর্গানাইজেশনে যখন যে ব্যক্তিগুলো থাকে বা যে এমপ্লয় গুলো থাকে সেই এমপ্লয়ীদের মধ্যে নিজেদের মধ্যে কথাবার্তা ব্যবহারের জন্য একটা লিখিত রূপ, সেই হচ্ছে মেমো। এরপর হোয়াট ইজ দ্য টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ। টপিক সেন্টেন্স কাকে বলে? দ্য Topic মেইন sen- সেন্টেন্স। হ্যাঁ, হ্যাঁ। topic sentence is the এরপর main sentence of a paragraph. এরপর হোয়াট ইজ কোহেশন। কোহেশন কাকে বলে? কোহেশন মানে ঠিক যুক্ত করা। এটা এটা পারি নাই, এটা কি হবে এটা? কোহেশন আচ্ছা, কোহেশনটা হচ্ছে কোহেশন, কোহেশন না, কোহেশন টপিকস এন্ড লিঙ্কার্স, রাইট। আচ্ছা, এখানে আছে কোহেশন ইজ দ্য অ্যাক্ট অর স্টেট অর কিপিং টু ইট ইজ দ্য। আচ্ছা, কোহেশন হচ্ছে যে গ্রামাটিক্যাল ফাংশন। যে মনে করুন একটা সেন্টেন্স তৈরি করতে তো অবশ্যই কিছু গ্রামাটিক্যাল রুলস দরকার হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এই যে গ্রামাটিক্যাল ফাংশন প্লাস অর্থর একটা সঙ্গতি মানে দরকার হয় আর কি, এইটাকে একসাথে বলা হয় কোহেশন। মানে অর্থ সঙ্গতি প্লাস ব্যাকরণগত যে সঙ্গতি, এই দুটাকে একসাথে বলা হয় কোহেশন। ভাই নিজের ভাষায় বলেন তো আপনার। অর্থ সঙ্গতি বা অর্থের মিল প্লাস ব্যাকরণের মিল রেখে একটা সেন্টেন্স গঠন করার পদ্ধতিকে বলা হয় কোহেশন, বা মোট কথা যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হয় কোহেশন। অর্থগত এবং ব্যাকরণগত মিল রেখে হ্যাঁ। যে হুম সেন্টেন্সটা গঠন করা হয় হুম। সেটাকেই কোহেশন বলে। যে সম্পর্কটা তৈরি করা হয়, ওই সম্পর্কটাকে বলা হয় কোহেশন। সম্পর্ক না সেন্টেন্স? সম্পর্ক, সেন্টেন্স, যে কোনো একটা করলে হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এরপর আছে সিবি স্ট্যান্ড ফর। সিবি মানে কি? সেবস্টান কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা। হ্যাঁ, হচ্ছে হোয়াট আর দ্য লিঙ্কার্স কমনলি ইউজড ইন এ কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। আচ্ছা মানে বৈসাদৃশ্যমূলক প্যারাগ্রাফে আমরা কোন ধরনের লিঙ্কার ইউজ করি? অন দা কন্ট্রারি, হোয়াইল, হ্যাঁ তারপরে আহ এরপর আর কি আছে, ইন অপোজিট, এরপরে হচ্ছে আর কি অন দা আদার হ্যান্ড, অ্যানাদার ওয়ে, এরপরে আরো কি আছে এখানে, এখানে বিটুইন নেক্সট অ্যাবোভ রাইট বাট বিকজ অন দ্য আদার হ্যান্ড। বিকজ, হ্যাঁ, এইগুলি। এরপর আছে হোয়াট ডু মিন বাই এক্সপোজিটরি এসে। এক্সপোজিটরি এসে বলতে কি বোঝো? এক্সপোজিটরি শব্দের অর্থ হচ্ছে এক্সপ্লানেটরি। তার মানে ব্যাখ্যা করা। যে এর মধ্যে হ্যাঁ, একটা একটা এক্সপ্লানেশন দেওয়া হয়, যেমন an expository or explanatory essay consists of an exposition explanation some subject। মানে কোন কিছুর একটা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়া হয়, সেটাকে বলা হয় এক্সপোজিটরি এসে। ওকে। An expository is one that explain a topic in a logical manner. হ্যাঁ, মানে যৌক্তিক ভাবে কোনো কিছুর ই করে, ব্যাখ্যা করে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা পারবো। এরপর হচ্ছে হোয়াট ইজ প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম এটা এটা হয় না, এটা বলেন তো। আচ্ছা, মানে আমরা বাংলাদেশে গেলে কোন ব্যক্তি অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো, ও এটি আচ্ছা হচ্ছে আচ্ছা plagiarism। আচ্ছা। এরপরে হোয়াট ইজ ডিও লেটার। ডিও লেটার মানে ডেমি অফিসিয়াল লেটার। ডেমো অফিসিয়াল লেটার। ওটা কি ডেমো নাকি ডেমি, কোনটা আমার খেয়াল নেই। এখানে ডিমো আছে, আচ্ছা, ডিএমআই ডিমি এম ও, ডিএমআই। কোনটা? ডিএমআই না? হ্যাঁ ভাই এটা আছে, তাহলে তো ডেমি। ডেমি হবে, ডেমি হবে। তাহলে তো ঠিকই বলছি।
হ্যাঁ, ডিও মানে হচ্ছে ডেমি অফিসিয়াল লেটার। ডেমি অফিসিয়াল মানে সেটা সম্পূর্ণ অফিসিয়াল কাজের জন্য নয়, বা সম্পূর্ণ ব্যক্তিগত কাজের জন্য, মানে ওখানে অফিসিয়াল কথাবার্তাও থাকে আবার ব্যক্তিগত কথাবার্তাও থাকে। এই জন্য এটাকে বলে ডিও লেটার বা ডেমি অফিসিয়াল, মানে অর্ধ অফিস সম্পর্কিত যে লেটার সেগুলি। এরপর বলছে হোয়াট ইজ প্রেস রিলিজ। প্রেস রিলিজ কাকে বলে? এটা আমরা সেদিন পড়ছি। প্রেস রিলিজ কাকে প্রেস বলে? রিলিজ আছে, প্রেস রিলিজটা A press release is a public statement sent to the press and other media by a company about anything. অ্যাবাউট এনিথিং। What is survey report? Survey report কাকে বলে? সার্ভে রিপোর্টটা একটু বলে দেন, হয় না। সার্ভে বলতে এখানে সার্ভে রিপোর্ট বলা হয় হচ্ছে a survey report is the type of report that provides current data and analysis on a topical HR issues and general people management and development themes. আচ্ছা, এখানে বলা হয়েছে যে a survey report is the type of report, এটা হচ্ছে এক ধরনের রিপোর্ট that provides current data, যেখানে মানে সাম্প্রতিক কোন তথ্য সরবরাহ করা হয় and analyze এবং বিশ্লেষণ করা হয় অন টপিক্যাল এইচআর ইস্যু। এখানে এইচআর বলতে কি বোঝানো হচ্ছে সঠিক আমি বলতে পারবো না। এন্ড জেনারেল পিপল ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট টিমস। আচ্ছা, এমনিতে আমি যা বুঝতে পারছি বলি যে সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে যেখানে বিচার বিশ্লেষণ বা গবেষণা করা হয়, সেই ফলাফলটা যেখানে আলাফল মানে রিপোর্টে এক্সপ্রেস করা হয় বা বর্ণনা করা হয়, ওটাকে বলা হয় সার্ভে রিপোর্ট। বুঝতে পারছেন সুমন ভাইয়া? সার্ভে রিপোর্ট মানেটা কি? সার্ভে বলতে তদন্ত করা বোঝায়। তদন্ত করা হয়। আরেকবার একটু বলেন তো ভাই, সংক্ষেপে আরেকবার। আচ্ছা, সাম্প্রতিক কোনো ঘটনা বা কোনো মানে ইভেন্ট নিয়ে যেখানে বিচার বিশ্লেষণ গবেষণা আচ্ছা, বা এগুলো নিয়ে যে রিপোর্ট সাজানো হয় বা যে রিপোর্ট এইগুলি বলা হয় সেটাকে বলা হয় সার্ভে রিপোর্ট। ওকে, ঠিক আছে। এরপরে এগুলো হচ্ছে আমাদের শর্ট ফ্লিপ কোশ্চেন, আমরা কিন্তু সব দাগিয়েছি, ঠিক আছে? আসলে যখন পারা যায়। ওকে, হুম এরপর আছে পার্ট বি। দেখুন কি আছে, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। মানে যে কোন ধরনের প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের ধরনগুলোর নাম লিখতে বলছে। তো এটা ফার্স্টে লিখতে হবে, মানে কাকে বলে, প্যারাগ্রাফ কাকে বলে। এরপরে জাস্ট মনে হয় 9 বা 10 রকমের প্যারাগ্রাফ আছে, ওইগুলোর নামগুলো লিখে দিতে হবে। এটাও আছে, 10টাই কি অবশ্যই দিতে খুঁজলে। হবে? আমি কম দিতে পারবো না। যেহেতু এটাতে 4 মার্ক, তো 4 4 দুগুণ 8, 8টা নাম অবশ্যই ইনক্লুড করা আছে এটা। এরপরটা আছে হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ফর্মাল এন্ড ইনফর্মাল লেটার। ফর্মাল এবং ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্য কি? এটা আছে ফর্মাল। ফর্মাল লেটার হচ্ছে যেখানে সাধারণত অফিসিয়াল কাজ ইউজ করা হয়, যেখানে ব্যক্তিগত কোনো কিছু ইউজ করা যায়, ফলে ল্যাঙ্গুয়েজটা হয় ফর্মাল। জি, ফর্মাল লেটার ইজ এ রিটেন অফিসিয়াল এন্ড বিজনেস পারপোজ। আর ইনফর্মাল লেটার হচ্ছে যেগুলো সাধারণত আমাদের ব্যক্তিগত কাজে ইউজ করি, যেখানে আমাদের সাধারণ বা আঞ্চলিক ভাষা ইউজ করা যেতে পারে। ওকে, ফর্মাল ইনফর্মাল লেটার। এরপর বলছে হোয়াট আর দা কোয়ালিটিস অফ এ গুড বিজনেস লেটার। একটা গুড মানে ভালো বিজনেস লেটারে কোন কোন কোয়ালিটি বা বৈশিষ্ট্য থাকতে হবে, এটাও আছে মেবি। আচ্ছা, হ্যাঁ, এটা আছে। এরপরটা আছে রাইট এ টপিক সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফলোইং টপিকস। সোশ্যাল ভায়োলেন্স কাকে বলে, এটা নিয়ে একটা টপিক সেন্টেন্স লিখতে বলা হয়েছে। সোশ্যাল ভায়োলেন্স কি? মানে সামাজিক সহিংসতা, আমরা একে অপরের প্রতি যে খারাপ আচরণ করি না, এটাকে বলা হয় সহিংসতা। তো এটা মানে এই খারাপ আচরণটা কি? আপনারা লিখতে পারেন সোশ্যাল ভায়োলেন্স ইজ আ, কি বলা যেতে পারে, সোশ্যাল ভায়োলেন্স সামাজিক সহিংসতা না, is a conflict between two or two people or the two group of people. আহ, লিখতে পারেন, অথবা লাস্টে অ্যাড করতে পারেন দ্যাট কজেস এ হেভি ডিস্ট্রাকশন, এরকম কিছু। আচ্ছা, আমি আবার রিপিট করছি যে সোশ্যাল ভায়োলেন্স ইজ এ কনফ্লিক্ট বিটুইন টু পিপল অর টু গ্রুপ অফ পিপল দ্যাট কজেস অথবা দ্যাট রেজাল্ট ইন আ হেভি ডিস্ট্রাকশন, মানে দুইজন বা দুইটা গ্রুপের মধ্যে কোন একটা সংঘাত এবং ফলাফল হয় কি কোন একটা ধ্বংস ডেকে আনে। এটা হচ্ছে সোশ্যাল ভায়োলেন্স। মানে আপনাদের মতো করে করতে পারেন, বলতে পারেন, আমি আমার মতো করে বললাম। ভাই, এটা আচ্ছা, টপিক সেন্টেন্সটা কি করে লিখতে হয় একটু লিখে একটু ছবি তুলে পাঠাবেন।
এগুলো লেখার তেমন কোনো নিয়ম নাই, মানে হচ্ছে আপনাকে বলা হইলো যে মনে করুন ধান কাকে বলে, তো আপনি কি লিখবেন? ধান হচ্ছে এক প্রকার শস্য যা আমরা খাবার কাজে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে টপিক সেন্টেন্স। ইংরেজিতে বলছে যে সোশ্যাল ভায়োলেন্স কি, তো আপনাকে সোশ্যাল ভায়োলেন্স এর সংজ্ঞা লিখতে হবে। মানে এই যে আমি যেমন মাত্র বললাম না যে আমার মতো করে সোশ্যাল ভায়োলেন্স কি, সোশ্যাল ভায়োলেন্স ইজ এ কনফ্লিক্ট বিটুইন টু পিপল অর টু গ্রুপ অফ people that results in a heavy destruction, মানে মানে একটা বাম সাইডে সোশ্যাল ভায়োলেন্স লেখার পরে টান দিয়ে আমরা ওটা লিখবো, ব্যাক করতেছে না? হ্যাঁ, মানে ফার্স্ট লিখবেন সোশ্যাল ভায়োলেন্স, এরপরে নিচে একটা মানে আন্ডারলাইন করবেন, এরপর দুটো ডট মানে কলম দেওয়া, এরপর সে ওইটার যে সংখ্যাটা লিখবেন। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তারপরে ফ্রিডম অফ স্পিচ, পাংচুয়ালিটি, এগুলো সবই আপনারা পেয়ে যাবেন। মনে হয় প্রত্যেকটা বইতে এগুলো দেওয়া আছে সম্ভবত, হ্যাঁ, আছে। এটা দেওয়া আছে। হ্যাঁ, অবশ্যই অনেকগুলো দেওয়া আছে। Wait, হ্যাঁ, আমার এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি কিছু ই করে দেবো, ছবি তুলে দেবো। হ্যাঁ, দেন ভাই, দেন। আমারটা তো আছে। আসছে। সৌম্যের ছবিগুলো কি স্পষ্ট নাকি? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি স্পষ্ট। এটা একটু, না এটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে ভাই, স্পষ্টই। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের হাউ ইজ বায়োডাটা ডিফারেন্ট ফ্রম আ রিজিউম। এটা আমি দাগিয়েছিলাম, বায়োডাটা রিজিউমের মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, এটা আছে। অবশ্যই আছে, আমি আপনাকে দাগিয়েও দিয়েছিলাম, বায়োডাটা রিজিউমের মধ্যে ডিফারেন্স কি কি। এটা পাবেন নিবি রিপোর্টের শেষে সম্ভবত। না না, এটা হচ্ছে লেটারে। আমার বই হচ্ছে 105 নম্বর পেজে আছে। এরপরটা হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ। হ্যাঁ, এই তো ফাতেমা জোহরা। এখন হচ্ছে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, মানে যেগুলো তো পড়াইছি ওগুলো তো আপনারা বাসায় 2014 পড়ে। সালে। হ্যাঁ, 2014 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রাইটিং স্কেল আমরা এটা সলভ করতেছি। পার্ট বি 6 মানে নাম্বার। মানে যেটা নতুন নতুন এটা আমি আর কি পড়িয়ে দিব, আর যেটা সমস্যা এটা আমি আবার ই করে দেবানি, বুঝিয়ে দেবানি। সাধারণত এইগুলো পড়লে অনেক অনেক কমন আসবে। মনে করেন 80 মার্কের মধ্যে ভাগ্য ভালো থাকলে 80 কমন পেয়ে যেতে পারেন, আর যদি খারাপ থাকে তাহলে লিস্ট মানে 20 মার্কের উপর কমন পাবেন, শিওর। আচ্ছা, প্রশ্নটা কি আমাকে একটু দেওয়া যাবে এখন? হ্যাঁ, আমি এটা খুঁজে পাচ্ছি না। প্রশ্ন দিয়ে দিই। আচ্ছা, সেট সাজেশন আছে না ফাতিমা জোহরা? হ্যাঁ, আমি দিচ্ছি, সমস্যা নেই। আমার সেট সাজেশন না ভাইয়া, উল্টাপাল্টা কেমন জানি। আচ্ছা, আচ্ছা, আমি ওকে, দিচ্ছি ভাই, আপনি চিন্তা করেন না। আমি দিচ্ছি। আমি দিচ্ছি আমার। আপনি দিবেন? হ্যাঁ, আচ্ছা, দেন। দিচ্ছি তাহলে। হ্যাঁ, দিছি। হ্যাঁ, আমি 2014 সালেরটা দিয়েছি। আর 2013 সাল বা 12 সালেরটা আমি পড়াইনি, কারণ এর আগের সিলেবাস আলাদা ছিল, ঠিক আছে। 2014 সাল থেকে নতুন সিলেবাস শুরু হয়েছে, যে সিলেবাস আমরা এখনো ফলো করি। ওকে, এরপরে হচ্ছে আছে রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এ মিনিট। একটা মিনিটের গুরুত্ব কি, এটা আমি দাগিয়ে দিয়েছিলাম। মিনিটস। হুম, অবশ্যই দাগিয়ে দিয়েছি এটা। এটা 2 নম্বর কোশ্চেন বা 3 নম্বর কোশ্চেন।
মিনিটস না মেমো রিপোর্টস আচ্ছা, এটা 3 নাম্বার কোশ্চেন, মিনিট পার্ট বি। হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মিনিট? 14 সালে আসছে, দেখছেন উত্তরটা? দিয়ে দিই। কিন্তু আমি হ্যাঁ মানে যেটা আমি একদমই পড়াইনি ওটা আমি এখন বুঝিয়ে দিব। আর যেগুলো দাগিয়ে দিয়েছি ওগুলো তো আপনারা মানে অবশ্যই পড়বেন বাসায়, আর যদি না বুঝতে পারেন তাহলে তো যে কোনো রকম কোশ্চেন করবেন বুঝিয়ে দিতে পারে। এরপরটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মেমো এন্ড এ নোটিস? মেমো এবং নোটিসের মধ্যে ডিফারেন্স কি? এটা মনে হয় দাগানো আছে, মেমো আর নোটিস। এটা নোটিসের মধ্যে আছে, তাইলে নোটিস বা মেমোর মধ্যে আছে। হ্যাঁ সুমন ভাই ওইটাই। রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য মিনিটস। মিনিটের গুরুত্ব কি? মেমো মেমো আর নোটিসের মধ্যে ডিফারেন্স কি? মেমো আর নোটিস এটা ঠিক এটা আছে, মেমো আর হচ্ছে নোটিস, এটা আছে। ওটা কি আপনাদের বই আছে? 43 নম্বর পেজে 4 নম্বর কোশ্চেন। এটা আমার লেখা আছে, আমি দিচ্ছি ভাই, আমি লিখে রাখছি, আচ্ছা এটা দিয়ে দিচ্ছি আমি। এরপর আছে হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে? খুব ইম্পর্টেন্ট না, ঠিক আছে, স্কিপ করলে সমস্যা নাই, তবে চাইলে করতে পারেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে? একটা আর্গুমেন্টেটিভ এসে কার্যাবলী কি? এর মধ্যে আছে আর্গুমেন্টেটিভ এসে কি আছে? মনে হয় এটা নাই। আচ্ছা না থাকলে এটা পড়ার দরকার নাই। ওকে, মেমোরিজ ইন দ্য ডিফারেন্ট, জি শুনুন ভাই এটাই। এইটা হলো আমাদের পার্ট বি। এখন হচ্ছে পার্ট সি। আচ্ছা পার্ট এ পার্ট বি তে মানে আমি যা দাগাইছি তার মধ্যে কিন্তু আছে, তো এখন কি এগুলো পড়তে কি আপনাদের কোনো সমস্যা হবে? না, দাগানোগুলো মোটামুটি বুঝছি সবই। ওকে, এরপরে দেখুন পার্ট সি। রাইট এ প্যারাগ্রাফ অর স্টাডি অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্য মানে পড়ার উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। এটা মোটামুটি একটা কমন, যেহেতু নতুনই আর তো অনেকবারই আসে। আচ্ছা আমি দেখি এটা আছে নাকি, থাকার কথা এটা। দেখুন তো কার বই ওইটা কোন জায়গায় আছে। আচ্ছা আমি আমার বইয়ে নাই ভাই, আমার বইয়ে নাই। ইংরেজির গুরুত্ব আছে, এটাই ইংলিশ লিটারেচার, এটা না, ইংরেজি পড়ার গুরুত্ব এটা আছে। ওটা আছে না, মানে না ইংরেজি ভাই, পড়ার গুরুত্ব নাকি ইংরেজি সাহিত্য পড়ার ইংলিশ গুরুত্ব? পড়ার গুরুত্ব এটা আছে, তবে এই যে ইংলিশ লিটারেচার এটা নাই। ও আচ্ছা ওকে, সমস্যা নেই। ওয়েট, আমার কাছে একটা বই আছে, ওখানে হয়তো পেয়ে যেতে পারি। ওয়েট করুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এই যে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে ভাই, আমি ভুল বলছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া পাওয়া গেছে পাওয়া গেছে, ভুল আচ্ছা, বলছি এর মধ্যে। আমার কাছে মনে হয় কত সাল পর্যন্ত যেন আছে উত্তরগুলো। এটা হচ্ছে 2016 সাল পর্যন্ত আছে, ঠিক আছে। 2014 সালেরটাও তাহলে মাস্ট আছে। এর লাস্টে 2014 দেয়া সাল, আছে কোন কথা? হ্যাঁ 2014 সালেরটা পেয়েছি। শুনবে উত্তরটা পেয়েছেন? হুম, পাইছি ভাই। ফাতেমা জোহরা। আচ্ছা ভালো কথা। আর
এই যে প্যারাগ্রাফ আসলে সবসময় স্কিপ করার করবে, চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এগুলা মানে অনেক বড় হয় তো, তো সেজন্য না পড়াই সবচেয়ে ভালো হবে। দেখুন এখানে কত বড় করে লেখা আছে, অনেক বড় করে। এখানে আপনার মোট 8টা আসবে, 8টার মধ্যে আপনাকে দিতে হবে 5টা। তো প্যারাগ্রাফ কখন একটার উপর আসবে না, এসে একটার উপর আসবে না। তো এই দুটো স্কিপ করলে তারপর 6টা থাকে, 6টা থেকে আপনি যে কোনো 5টা লিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে ভালো হয় যে এসে এবং প্যারাগ্রাফ স্কিপ করা। আমি কি এটা বুঝিয়ে দেবো? এখানে যে ছবিটা দেওয়া আছে ওইটা, যে রাইট প্যারাগ্রাফ অন স্টাডি অন ইংলিশ লিটারেচার, এটা। দিতে পারেন, দেন ভাই। আচ্ছা, ওকে। দেখুন ওখানে যে ছবিটা দেওয়া আছে, আমি ওইখান থেকে ফাতিমা জোহরের কাছে এটা আছে না? হ্যাঁ, এটা আছে 67 পেজ। আচ্ছা, ইংলিশ লিটারেচার ইজ দ্য রিচেস্ট লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বে যত সাহিত্য আছে সব চাইতে ধনী সাহিত্য, ধনী বলতে আর কি সব চাইতে উচ্চ পর্যায়ের বা যে কোনো দিক থেকে যে প্রসপারাস বা সমৃদ্ধ সাহিত্য হচ্ছে ইংরেজি সাহিত্য। Some great poets, dramatists, novelists and other writers in English language have made this literature distinguished in the world. এই কিছু বিখ্যাত বিখ্যাত কবি, নাট্যকার, ঔপন্যাসিক এবং প্রাবন্ধিক লেখক তারা এই ইংরেজি সাহিত্যকে অন্য সাহিত্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে, মানে তাদের লেখা দিয়ে। The great writers like William Shakespeare, John Milton, William Wordsworth, Lord Tennyson, Charles Dickens, Thomas Hardy, Bernard Shaw, Bertrand Russell have raised this literature to a great height with their great contribution, মানে তারা তাদের নিজেদের অবদানের দ্বারা এই ইংরেজি সাহিত্যকে আরো অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে, ঠিক আছে? রেজিস্ট করছে আর অনেক উঁচু পর্যায়ে, টু এ গ্রেট হাইট। বলছে দ্য মডার্ন লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড আর লার্জলি ইনডেপ্টেড টু ইংলিশ লিটারেচার, আর আধুনিক যে সাহিত্য এটা সম্পূর্ণরূপে ইংরেজি সাহিত্যের উপর ঋণী। সো দ্য স্টাডি অফ ইংলিশ লিটারেচার হ্যাজ বিকাম ইমেন্সলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে যত সাহিত্য আছে এই সমগ্র সাহিত্যের মধ্যে ইংরেজি সাহিত্য অনেক বেশি, মানে বেশি, সবচাইতে বেশি পপুলার বা জনপ্রিয়। a large a large number of the educated from many modern countries of the world have been studying English literature for a long time. মানে বর্তমানে অনেক স্টুডেন্ট অনেক ইউনিভার্সিটি থেকে তারা ইংরেজি সাহিত্যের উপর পড়াশোনা করতেছে অনেক দিন যাবত। The educated of Bangladesh are acquainted with English literature since long past, এবং যারা বাংলাদেশে করে বসবাস করে তারা ইংরেজি সাহিত্যের সাথে অনেক আগে থেকে সম্পর্কিত বা পরিচিত আর কি। মডার্ন বাংলা লিটারেচার ইজ also indebted to English literature, আধুনিক যে বাংলা সাহিত্য আছে এটাও ইংরেজি সাহিত্যের উপর অনেক নির্ভরশীল। যেমন এখন যদি আমরা অনেক মানে যে বইটই দেখি, এই বইটইগুলো কিন্তু মানে অনেকে অনুবাদ করে ইংরেজি সাহিত্যের বই থেকে। যেমন জনপ্রিয় বাচ্চাদের যে সিরিজগুলা, যে 3AM সিরিজ, তারপরে হচ্ছে বেগ বাস্টার্ড সিরিজ, এগুলো সবাই কিন্তু না বেগ বাস্টার্ড না, 3AM সিরিজ, তারপরে মানে এরকম আরো অনেক অনুবাদ বই আছে যেগুলো হচ্ছে এই 3AM সিরিজ, তারপর হচ্ছে ড্যান ওটা কি বলে ল্যান্ডন সিরিজ, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইংরেজি লেখকদের থেকে মানে কপি করা বা মোট কথা তারা ইংরেজিটা বাংলা অনুবাদ করছে। তো এই বাংলা সাহিত্য কিন্তু ইংরেজি সাহিত্যের অনেকভাবে মানে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে আধুনিক যে বাংলা সাহিত্য সেইটা। দ্য স্টাডি অফ ইংলিশ লিটারেচার ইজ ভেরি পপুলার ইন বাংলাদেশ, এবং বাংলাদেশটা খুব জনপ্রিয়। মোস্ট অফ দ্য প্রমিনেন্ট রাইটার্স অফ বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ার ওয়ান্স দ্য স্টুডেন্টস অফ ইংলিশ লিটারেচার, মানে অধিকাংশ বাংলা যারা মানে লেখক তারা কিন্তু একসময় ইংরেজির স্টুডেন্ট ছিল, বা ইংলিশ যে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিল। The study of English language helped them a lot to create modern Bangla literature, এবং এই যে ইংরেজি সাহিত্য এটা তাদেরকে অনেক সাহায্য করছে আধুনিক বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে। The study of English literature is still a great importance in our country, এবং আমাদের দেশেও এইটার ব্যাপারে অনেক গুরুত্ব আছে, because we can learn about the world and mankind through this literature. আমরা সারা বিশ্বের মানুষ, তাদের আচার আচরণ, তাদের ধরন সম্পর্কে আমরা জানতে পারি এটা পড়ে। ইংলিশ ইজ দ্য টপমোস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এবং ইংরেজি হচ্ছে সবচাইতে মানে বড় যে মানে যদিও
মানে বড় না বাট ইন্টারন্যাশনাল ভাষা আর কি, আন্তর্জাতিক ভাষা। এন্ড দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ দ্য ওয়ার্ল্ড নাও রাইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ, এবং মানে বিশ্ব যত বড় বড় লেখক আছে তারা সবাই এখন এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ভাষায় তাদের লেখাগুলো সাধারণত লিখে থাকে। দ্য ইংলিশ লিটারেচার ইজ গেটিং রিচার এন্ড রিচার উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এবং সময়ের সাথে সাথে এটা আরো বেশি মানে সমৃদ্ধ হচ্ছে। সো দ্য এডুকেটেড অফ এ কান্ট্রি লাইক বাংলাদেশ শুড স্টাডি ইংলিশ লিটারেচার অ্যাজ মাচ as পসিবল। সুতরাং বাংলাদেশের মতো একটা শিক্ষা গ্রহণ করে জাতির উচিত ইংরেজি সাহিত্য আর অনেক বেশি বেশি পড়া, আরো বেশি বেশি জানা। বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া। ভাই এখানে একটা আচ্ছা। প্রশ্ন ছিল যে আগে তো একটা সময় মানুষ মনে করে গ্রিক ভাষা হচ্ছে পৃথিবীতে টিকে যাবে আর এর ইংরেজি ভাষার হচ্ছে অস্তিত্ব থাকবে না, তাহলে ইংরেজিটা এইভাবে এত পপুলার কেমনে হলো? ইংরেজটা কেন পপুলার হলো সেটা কারণ একটা সময় দেখা গেছে যে মানে গ্রিকরা মানে যুদ্ধ যখন পরাজিত হয়ে গেছে, তো এরপরে আর ইংলিশ জাতিটা কিন্তু মানে ইংরেজদের আসলে কোনো জাতি ছিল না। এরা ফ্রান্স, জার্মান এই সমস্ত কান্ট্রি থেকে ইংরেজিতে আসছে। এই মানে অ্যাংলো স্যাক্সনে এরা কিন্তু কেউ হচ্ছে এই ইংলিশ নেটিভ না, এরা সবাই জার্মান মানে পূর্ব জার্মানি বা ফ্রান্স এই ধরনের জায়গা থেকে এসে তারা আস্তে আস্তে তাদের ঘাঁটি গড়ে তুলছে। আর ইংরেজি সাহিত্য শুরু হয়েছে মূলত 650 সালে হচ্ছে লাস্ট যে আমরা যাকে বলি ইংরেজি সাহিত্যের যে প্রথম বই বিউলফ এটা লেখা হয়েছিল, বা মোট কথা এইটা পাবলিশ হয়েছিল হচ্ছে 650 সালে। এর অনেক পরে প্রায় 1300 সালের পর থেকে হচ্ছে ইংরেজি সাহিত্য মোটামুটি শুরু হয়েছে। আর 1900 সালের পরে যখন 1800 সালের দিকে 1800 না 1700 সম্ভবত সঠিক মনে পড়তেছে না, যখন অক্সফোর্ড আর ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে মানে হয়েছে স্থাপিত হয়েছে, তারপর থেকে ইংরেজি সাহিত্য আরো বেশি ফুলে ফেপে উঠছে। ঠিক আছে, মানে তাদের লেখার ধরন, স্টাইল, ফর্ম এইগুলোর জন্যই যারা লোক বা যে আমরা যাকে বলি সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি, এগুলোর জন্য লোকে এগুলো বেশি পড়তো বা ইংলিশ সাহিত্য বেশি ফলো করতো। এখান থেকে তারপর আস্তে আস্তে আর এখন তো মোস্ট প্রমিনেন্ট বলা যায় সাহিত্য ইংরেজি লিটারেচার। ফোর্থে একটা টেক্সট আছে দ্য রাইজ অফ ইংলিশ, মানে একটা মাথা পাগল করার টেক্সট। ওইটা পড়লে আর একটু ভালো মতো মানে জানতে পারবেন আর কি। ঠিক আছে, দ্য রাইজ অফ ইংলিশ মানে ইংলিশদের সূচনা কিভাবে হয়েছিল, ইংরেজি সাহিত্যটা মানে আসছে কিভাবে আস্তে আস্তে। সেটা হচ্ছে নাম কি তার একজন প্রিন্টার, প্রিন্টারের নাম হচ্ছে সঠিক নামটা মনে পড়ছে না। তারা আসতে মানে সামান্য কিছু আগে ধর্মীয় পুস্তিকা ই করতো, পাবলিশ করতো। এরপর ওগুলো পপুলার হতে হতে একসময় তারা বই পাবলিশ করলো যেগুলো অক্সফোর্ড ক্যাম্ব্রিজ। আগে কিন্তু ইংরেজি সাহিত্যকে কোনো দামই দেওয়া হতো না, একদম মানে মানে অবমূল্যায়ন করা হতো। বাট এরপর সেই লোক জেমস রলিন্স না স্যার ওয়াল্টার র্যালেগ এরা আসলে ইংরেজি সাহিত্য মানে আদি পুরুষ আর কি বলা যাবে। এরা ইংরেজি সাহিত্যটাকে আস্তে আস্তে বেশি মানে পপুলার করে তুলছে। ফাতেমা জোহরা, আপনি কি মানে একটু বুঝতে পারছেন যে ইংরেজির সাথে আসলে কি, এটা কোথা থেকে আসছিল এগুলা? জি। ওকে, এরপরেরটা আছে হচ্ছে এসে। এটা পড়ার কোনো দরকার নাই কারণ এগুলো বড়, এগুলা মানে মাস্ট না লেখা উচিত। এরপরটা আছে হচ্ছে 12 নম্বর, দেখুন সাপোজ ইউ আর এ স্টাফ কারেসপন্ডেন্ট। এখানে স্টাফ যে কারেসপন্ডেন্ট আছে না, এখানে নিজের নাম ইউজ করা যেতে পারে। টু অ্যান ইংলিশ ন্যাশনাল ডেইলি নাও রাইট এ নিউজ রিপোর্ট অ্যাবাউট এ লঞ্চ অ্যাক্সিডেন্ট, মানে একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে আপনাকে একটা চিঠি লিখতে, সরি একটা রিপোর্ট লিখতে বলছে। আচ্ছা, শোন ভাইকে ছবি তুলে দেবে নাকি আমি আমার বই থেকে পড়াবো? আচ্ছা আচ্ছা ভাই আমি দিচ্ছি, দেখি কই আছে এটা, দেখতে হবে তো, আচ্ছা, ওকে দেখে ওকে আবার ইয়ে করতে হবে। ওকে। এই তো কাচ্চা আমি যাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে আমি আমার বই থেকে দিলাম। ভাই দিচ্ছি আমি, প্রমিস। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই।
ও আচ্ছা এই- হ্যাঁ শুনবে আসছে। আচ্ছা ভাই ওকে, দেখতে পান? একটু অস্পষ্ট অবশ্য। আচ্ছা আচ্ছা যাই হোক, আবার সমস্যা দিচ্ছি, নাই। আবার দিচ্ছি, দিয়েছি। হ্যাঁ, শুনবে এবারে, এবারে স্পষ্ট আছে। আচ্ছা শুনবে আসছে ওকে। এখানে আছে হচ্ছে ফার্স্ট পেজে লঞ্চ এ সিংস। আচ্ছা প্রথমে একটা টাইটেল লিখতে হবে, অবশ্যই একটা রিপোর্টের টাইটেল লিখতে হবে। লিখছে লঞ্চ সিংস, Sinks. লঞ্চ ডুবি, সিংস, সিংস মানে ডোবা, ঠিক আছে। লঞ্চ সিংস ইন দ্য পদ্মা উইথ ওভার 200 প্যাসেঞ্জার, 200 যাত্রী সহকারে লঞ্চ ডুবি। সুন্দর একটা টাইটেল, এবং টাইটেলটা অবশ্যই দেখুন যে প্রথম বানানটা ক্যাপিটাল লেটারের, নাম তারপর নাম বানানগুলো ক্যাপিটাল লেটার, অবশ্যই এগুলো খেয়াল করতে হবে। এরপরে নিচে হচ্ছে মুন্সিগঞ্জ কারেসপন্ডেন্ট, এখানে চাইলে আপনার নাম ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে সেই আপনি কোন নিউজ মানে কোন কোম্পানির নিউজ রিপোর্টার, ওখানে লেখা আছে bdnews24.com লাস্ট আপডেটের এরপর সময়টা আর কি। এরপরে দুইটা কোলন দিছে, দেন হচ্ছে এ প্যাসেঞ্জার ভেসেল স্যাঙ্ক, মানে একটা যাত্রীবাহী জাহাজ ডুবে গেছে উইথ মোর দেন 200 প্যাসেঞ্জার্স ইনটু পদ্মা রিভার নিয়ার মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জের কাছে পদ্মা নদীতে প্রায় 200 যাত্রী সহকারে ডুবে গেছে একটা লঞ্চ। একটা লঞ্চ মানে একটা যাত্রীবাহী লঞ্চ। এরপরে বলছে আচ্ছা শুনুন, লিখছেন ভেজেল, ভেজেল বলতে যাত্রীবাহী লঞ্চের মতো। আচ্ছা যাই হোক, টু বডিজ হ্যাড বিন রিকভার্ড সুপার, দুইটা বডি উদ্ধার করা হয়েছে আর কি। এরপরে বলছে রেস্কিউ সেড দ্যাট দ্য সালভেশন অপারেশন ওয়াজ বিং ডিসরাপ্টেড ডিউ টু স্ট্রং কারেন্টস, এবং যারা ওখানে রেস্কিউ বা উদ্ধারকারী ছিল তারা কি বলছে যে গভীর বা মানে পানির তীব্র স্রোতের কারণে তারা তাদের অপারেশন গুলো ঠিক মতো করতে পারছে না, বা তাদের অপারেশন শুনলে কেন অস্ত্রোপচার না, কেন অপারেশন দ্বারা মানে বোঝানো খোঁজার যে তৎপরতা, ঠিক আছে। তো খোঁজার সেই তৎপরতা এখানে মানে একটু বিশৃঙ্খল উপায় হচ্ছে আর কি, বা বেশ ভালো মতো সম্পন্ন হচ্ছে না। এরপর বলছে কি আছে লৌবাগঞ্জ পুলিশ স্টেশন ওসি তোফাজ্জল হাসান Hossain told BDnews24.com that the vessel Pinak 6 went down around 11:30 a.m. When it was heading towards Munshigons Mawa from Madaripur, এটা কি আছে কাওরাকান্দি। আচ্ছা এরপরে বলছে লবুগঞ্জ পুলিশ স্টেশনের ওসি তোফাজ্জল হোসেন সে এই সংবাদ পত্রে বা BDnews24 কে জানিয়েছে যে পিনাক 6 মানের পিনাক 6 নামের একটা যাত্রীবাহী জাহাজ, সেটা 11:30 সময় যেটা কিনা ছাড়ছিল মুন্সিগঞ্জ সদর থেকে, সরি এই মাদারীপুর কাওরাকান্দি, কি বলছে মাদারীপুরের কাওরাকান্দি থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে সেটা রওনা হয়েছিল, মানে 11:06 দিকে ওটা, সরি 11:30 দিকে ওটা রওনা হয়েছিল মাদারীপুরের কাওরাকান্দি থেকে মুন্সিগঞ্জের দিকে। Two bodies are recovered until 1:30 PM he said, এবং সে বলছে কি আর বলছে যে দুইটা বডি মানে 200 বডি তো তলাই গেছে মনে হয়, তো দুইটা বডি অলরেডি রিকভার করা হয়েছে 1:30 এর মধ্যে। মুন্সিগঞ্জ ডেপুটি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম said that 44 passengers were rescued until 12:15 PM. এখানে কি বলছে rescuers were searching for survivors ground the area where the vessel sank into water. আচ্ছা এরপরে বলছে এই 12:15 মধ্যে
44 জন প্যাসেঞ্জারকে উদ্ধার করা হয়েছে এবং এটা কে বলছে? মুন্সিগঞ্জের ডেপুটি কমিশনার বা আমরা দেখবো ডিস্ট্রিক্ট কমিশনার শফিকুল ইসলাম, সে বলছে 44 জন প্যাসেঞ্জারকে বা যাত্রীকে উদ্ধার করা হয়েছে 12:15 এর মধ্যে। রেস্কিউয়ার্স আর সার্চিং ফর সার্ভাইভার্স, এবং মানে যাদেরকে উদ্ধার করা হয়েছে rescuers are searching for survivors ground the area where the vessel sink into water, এবং এই যারা উদ্ধারকারী তারা এই জাহাজটা যেখানে ডুবছিল আর কি ওর আশেপাশে জায়গা দিয়ে সেই লোকজনদেরকে খুঁজতেছে উদ্ধার করার জন্য। A survivor of the sunken ferry however told reporters at the Mawa landing point that the vessel was carrying over 300 people. আচ্ছা, এরপরে আবার একজন উদ্ধারকারী কর্মী সে বলছে কি যে ওই জাহাজটাতে প্রায় 300 জন লোক ছিল, ঠিক আছে। এরপরে বলছে হি added that he saw nearby speedboats rescuing 50 to 60 passengers of the sinking vessel until 1:30 p.m. সে বলছে যে সে দেখেছে মানে কাছের যে বোট গুলো ছিল বা স্পিড বোট গুলো ছিল সেগুলোতে প্রায় আরো 50-60 জন যাত্রী লাফিয়ে লাফিয়ে উঠে তাদের জীবন রক্ষা করছে আর কি। এবং এটা হচ্ছে 1:30 এর মধ্যে। বাট a strong current was hampering their operation. Locals had immediately started rescue work. এখানে কি আছে বোঝা যাচ্ছে না, এখানে মেবি আছে ইমিডিয়েট টলার্স এন্ড স্পিড বোটস। আচ্ছা, এরপর হচ্ছে বাট এ স্ট্রং কারেন্ট, একটা মানে খুব বেশি তীব্র প্রবাহ বা স্রোত ওয়াজ হ্যাম্পারিং দেয়ার অপারেশন, মানে তাদের যে কাজ সেটা ঠিক মতো করতে দিচ্ছিল না। মানে অনেক সময় স্রোতের সময় দেখা যায় যে তারা পানির নিচে ডুব দিতে পারে না, তো এখানে সেটাই বলা হয়েছে যে তারা ঠিক মতো করতে পারছে না। লোকালস দ্যাট ইমিডিয়েটলি স্টার্টেড রেস্কিউ ওয়ার্ক টলার্স আর স্পিড বোটস, এবং যারা স্থানীয় তারা কি করছে টলার এবং স্পিড বোট দিয়ে তারা উদ্ধার কাজ শুরু করছে। লেদার দ্য কোস্ট গার্ড এন্ড ফায়ার সার্ভিস জয়েন্ট দেবে, এরপরে তাদের সাথে কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস যোগ দিছে। শিপিং মিনিস্টার শাহজাহান খান হ্যাড রাশ টু দ্য স্পট, এরপরে হচ্ছে এই যে শিপিং মিনিস্টার বা হচ্ছে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, উনি হচ্ছে আমাদের এলাকার লোক, সবচেয়ে নিকৃষ্ট লোক বলা যেতে পারে আর কি। অবশ্য কিছু ভালো দিকও আছে, যাই হোক। সে কি করছে এরপরে সেই স্পটে এসেছে। মুন্সিগঞ্জ ডিসি শফিকুল ইসলাম said that BIWTA rescue vessels MB Rustam and MB Hamza were heading to Munshigঞ্জ from Narayanganj and Borishal respectively. কি বলছে শিপিং মানে এরপরে মুন্সিগঞ্জের ডিসি শফিকুল ইসলাম বলছে যে BIWTA যে রেস্কিউ জাহাজ ছিল MB রুস্তম এবং MB হামজা, তারা এই মুন্সিগঞ্জের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ এবং বরিশাল থেকে রওনা হয়েছে। MB হামজা MB রুস্তম, আমার কাছে একটা ছবি আছে, আমি গতকালকে গেছিলাম ওইখানে, কোনটা জানো ওয়েট ওই যে একটা দাঁড় করানো দেখেন ওইটা মেবি হচ্ছে এটা কি সত্যি কথা না? মানে দূর থেকে তোলা ছবিটা, না না এই একটা আছে কাছ থেকে তোলা। মিথ্যা মেশিনের ছবিটা ওয়েট, এটা অনেক বড় একটা মানে অনেক বড়, বড় বললে ভুল হয়, অনেক অনেক বড় আর কি। ওয়েট, আমি এর আগের বার গেছিলাম তখন ছবি তোলা হয়েছিল, আছে মেবি, হ্যাঁ পেয়েছি। এটা হচ্ছে দিনের বেলা, এটা হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল তো স্পষ্ট আসছে। আচ্ছা ছবিটা হ্যাঁ গিয়েছে, এইটা হচ্ছে এমবি রুস্তম মেবি, এটা নাকি না না এটা হচ্ছে নির্ভীক, সরি এটা হচ্ছে নির্ভীক। তাহলে এমবি রুস্তম হচ্ছে মনে হয় অন্য আরেক জায়গা থাকে, এটা হচ্ছে নির্ভীক BIWTA নির্ভীক। তো এইটা হচ্ছে আমাদের রিপোর্ট। এটা কি বুঝতে পারছেন? মানে একটা ঘটনা ঘটছে তো সেইখানে যা যা ঘটছে সেগুলো বর্ণনা করা হয়েছে। আপনার বইয়ে কি সোজা করে দেওয়া আছে? এটা একটু আমার বইয়ে একই সমান ভাইয়া, সম্পূর্ণ এক। আপনি দেখুন আমি যে ছবি দিয়েছি সম্পূর্ণ এক, সম্পূর্ণ এক। আচ্ছা সম্পূর্ণ এক, কোনো চেঞ্জ নাই। আচ্ছা এরপরেরটা আছে হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেড অফ ইওর ডিপার্টমেন্ট সিকিং পারমিশন টু সেলিব্রেট দ্য বার্থডে অফ উইলিয়াম শেক্সপিয়ার ইন ইওর ডিপার্টমেন্ট, মানে ওই বঙ্গবন্ধু না উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে আপনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের হেডের কাছে পারমিশন মানে চাইতে বলছে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন উদযাপন করার জন্য। আচ্ছা এরপর কি আছে? ফার্স্ট হচ্ছে টু, মানে কার কাছে পাঠাবো। আমরা যেরকম একটা অ্যাপ্লিকেশন লিখি এখানে সেই টু, এরপরে কার কাছে? দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তারপর ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, এরপর হচ্ছে আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। এরপরে হচ্ছে সাবজেক্ট কি
সিকিং পারমিশন মানে আমাদের অনুমতি দরকার ছবি টু দেন নাই ভাই, সেলিব্রেট ছবিটা উদযাপন দিবেন করার জন্য দ্য বার্থডে পার্টি অফ উইলিয়াম শেক্সপিয়ার ইন আওয়ার ডিপার্টমেন্ট, আমাদের নিজেদের ডিপার্টমেন্টে এই উইলিয়াম ভাই, শেক্সপিয়ারের ছবিটা জন্মদিন দিয়ে উদযাপন। দেন আচ্ছা আচ্ছা ওকে ওয়েট, তাহলে বুঝতে হবে। আচ্ছা ওকে ওয়েট করুন একটু। এর সময় দেখলাম ছবিটা দিয়েছি, হ্যাঁ সরি গেছে। এরপর আছে স্যার, আই অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার বেগ মোস্ট রেসপেক্টফুলি দ্যাট উই দ্য স্টুডেন্টস অফ দিস ডিপার্টমেন্ট ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি অফ উইলিয়াম শেক্সপিয়ার ইন আওয়ার ডিপার্টমেন্ট অন 19 এপ্রিল, মানে এপ্রিল মাস 19 তারিখ আমরা এই উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের ডিপার্টমেন্টে একটা মানে তার জন্মদিন উদযাপন করতে চাচ্ছি। সেজন্য মানে আপনার নিকট বিনীত নিবেদন বা সবিনয় নিবেদন এই যে আপনি আমাদেরকে একটা পারমিশন মানে আমাদের একটা অনুমতি দিবেন বা একটা পারমিশন দিবেন। এরপরে বলছে অ্যাজ দ্য ডে ইজ দ্য বার্থডে অফ শেক্সপিয়ার উই ওয়ান্ট টু সেলিব্রেট আওয়ার ফাংশন অন দ্য এক্সাক্ট ডে, আর যেহেতু ওই দিন হচ্ছে তার জন্মদিন সুতরাং আমরা ওই দিনেই তার জন্মদিন উদযাপন করতে চাই। May we therefore pray and hope that you would be kind enough and sympathetic to permit us to celebrate the birthday function on our department, মানে আমরা আপনার কাছে বিনীত বা সবিনয় নিবেদন এই যে আপনি আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল হবেন এবং আমাদেরকে অনুমতি দিবেন এই এই যে অনুষ্ঠান সেটা মানে সুচারুরূপে সম্পন্ন করার জন্য বা উদযাপন করার জন্য। and after being permitted we will arrange this function with a large extent, এবং আপনি যদি আমার থেকে পারমিশন দেন তাহলে এটা হয়তো আমরা বেশ ভালো মতো বা সাকসেসফুল সম্পন্ন করতে পারবো। and you will be greatly obliged to your dear, এবং আমরা মানে আপনি আমরা লাস্টে বলি না যে আমাদেরকে এই অনুমতিটা দিয়ে বাধিত করবেন, এখানে সেটাই বলা হয়েছে and we will be greatly obliged to you thereby। এরপরে your obedient students, এখানে যেহেতু সবাই মিলে বলছে সেজন্য obedient students of this department সেশন এত এরপর আছে তারিখ দিয়ে দিতে, তাই আমাদের সমস্যা নাই। এটা কি বুঝতে পারছেন? ইজি আছে কিন্তু। জি আচ্ছা সুমন ভাইয়া বুঝতে পারছেন নাকি রিপিট করতে হবে? না ভাই ঠিক আছে, এটা তো এমনিতে সবাই পারে, হ্যাঁ আচ্ছা তাহলে আজকে এই আগে পর্যন্তই থেকে থাকুক। ওকে, ওকে আর আমি কিন্তু আগামীকালকে এখান থেকে জিজ্ঞেস করব, মনে থাকে যেন, হয়তো লিখতে দিতে পারি। আর আগামীকাল হচ্ছে আমাদের মানে ফর্ম ফিল আপ শুরু হবে, তো তো আমাদের যে অ্যাসাইনমেন্ট বা টেস্ট এক্সামে সেই পেপার গুলো জমা দিতে হবে। তো আমি যদি মানে আমার কলেজ হচ্ছে এখান থেকে মোটামুটি ভালো কিছু দূরে মানে আগের কলেজে, ঠিক আছে? তো এখন আমার সমস্ত কিছু ফুলফিল হয় নাই, সেই জন্য আমাকে ওই কলেজে যেতে হবে প্রায় 70 কিলোমিটার দূরে। তো যার কারণে সারাদিন হয়তো লাগতে পারে, যদি আমি না আসতে পারি হয়তো আগামীকালকে পড়াবো না, আর যদি আসতে পারি তো পড়াবো। আর না আসতে পারলে শুক্রবার দিন আমি 2 বার করে দিবেন। আপনাদের মনে হয় এই মাসে অনেকদিন মিস গেছে, আমি অসুস্থ ছিলাম, তাছাড়া অনেকবার বাসায় গেছি, তো তাহলে যদি না পড়াইতে পারি শুক্রবার পড়াবেন। ওকে, আর যদি আসতে পারি তো অবশ্যই পড়াবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই আমরা এইটার লিখে রাখবো নি। আচ্ছা ঠিক